এদিকে রুমের চারপাশটা আর খাটের নিচতলা ভালো করে আরেকবার দেখে যেই না অশোক বিছানায় শুতে যাবে অমনি অশোকের এক অদ্ভুত অনুভূতি হতে শুরু করলো। এমনটা মনে হচ্ছিল যেন ওর পিছনে কেউ দাঁড়িয়ে, যার ঠান্ডা নিঃশ্বাস ওর কাঁধে পড়েছে। এবার এত রাতে এমন অদ্ভুত অনুভূতি হওয়ার কারণে অশোকের বেশ ভয় ভয় করতে শুরু করলো। তাও অনেক সাহস নিয়ে যেই না বেচারা পিছন ফিরল, তখনই তার বারান্দার দিকে চোখ পড়তেই দৃষ্টি সেখানে আটকে গেল। অন্ধকার প্রায় রুমে অশোক দেখতে পেল বারান্দায় কেউ একজন বাইরের দিকে মুখ করে দাঁড়িয়ে। এত রাতে কেই বা তার রুমের বারান্দায় দাঁড়িয়ে থাকবে, এটা ভেবে বেশ খটকা লাগলো অশোকের। আর তাছাড়াও তার রুমে কখনই বা এই অজ্ঞাত লোকটা প্রবেশ করেছে। যখন কিনা সে শুরু থেকেই তার রুমের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। এমন হাজার প্রশ্ন ঘুরপাক খেতে লাগলো তখন অশোকের মাথায়। কিন্তু এর উত্তর তো কেবল সেই অজ্ঞাত লোকের কাছেই আছে। এই ভেবে যেই না অশোক সেই লোকটার দিকে এগিয়ে যেতে লাগলো, অমনি অশোকের ঘরে থাকা অলোকেশ্বর রায়ের ছবিটা দেয়াল থেকে খুলে পড়ল। এটা দেখে অশোক আরও বেশি ঘাবড়ে গেল, কারণ ঘরে এই মুহূর্তে কোনো বাতাস না থাকা সত্ত্বেও এমনি এমনি একটা ছবি দেয়াল থেকে নিচে পড়ে যায়। এসব দেখে অশোকের বারবার মনে হতে লাগলো এ যেন এক অজানা বিপদের পূর্বাভাস। তবে ছবির ঘোর কাটতেই অশোক বারান্দায় তাকিয়ে দেখল যে ছায়ামূর্তি এতক্ষণ বারান্দায় দাঁড়িয়েছিল সেই ছায়ামূর্তি এখন বারান্দায় থাকা চেয়ারের উপরে বসে আছে, বাইরের দিকে মুখ করে। তবে অশোক এবার লোকটার খুব কাছাকাছি চলে গেল। হাতে থাকা ফ্ল্যাশ লাইট নিয়ে ভয় ভয় পায়ে যেই না এগিয়ে গেল, অমনি পেছন থেকে লোকটাকে দেখে অশোকের যেন হুঁশ উড়ে গেল। কারণ ওই ছায়ামূর্তিটা এমনভাবে রাজকীয় কায়দায় চেয়ারে বসে আছে যেন ইনি স্বয়ং অশোকের কাকা অলোকেশ্বর রায়। অশোকের যেন মাথায় কাজ করছে না। কিছুক্ষণের জন্য যেন সমস্ত চিন্তাভাবনা থমকে গেল।
এরপর অশোক কাঁপা কাঁপা কণ্ঠে যেই না বলল, কাকাবাবু। অমনি সেই ছায়ামূর্তি অশোকের দিকে মুখ ফিরিয়ে তাকালো। সেই ছায়ামূর্তির মুখ দেখে অশোকের যেন পায়ের তলা থেকে মাটি সরে গেল। কারণ অশোকের সন্দেহই ঠিক ছিল। এই ছায়ামূর্তি আর কেউ নয়, স্বয়ং অলোকেশ্বর রায়। কিন্তু এ কী করে সম্ভব? আজ সন্ধ্যায় অশোক যার শেষকৃত্য করে আসলো, সেই ব্যক্তি কি করে এখন তার সামনে দাঁড়িয়ে? এই প্রশ্নের কোনো ব্যাখ্যা খুঁজে পাচ্ছে না অশোক। কাকাকে দেখে অশোক ভয়ার্ত কণ্ঠে বলল, কাকা, তুমি এখন এখানে কিভাবে? অলোকেশ্বর রায় গভীর কণ্ঠ বলে উঠলেন, আমি কি আসতে পারি না? অশোক বলল, কিন্তু কাকা, তুমি তো। অশোকের মুখ থেকে আর কোনো আওয়াজ বের হচ্ছিল না। তখন অশোকের নীরবতা দেখে অলোকেশ্বর রায় বলে উঠলেন, হ্যাঁ, মারা গিয়েছি, কিন্তু তুই যদি বাঁচতে চাস তাহলে এই মুহূর্তে এই বাড়ি থেকে, এই গ্রাম থেকে চলে যা। নয়তো তোরও একই পরিণতি হবে যা আমার হয়েছে। এই গ্রামের মৃত্যুর তাণ্ডব শুরু হয়ে গেছে, যার শেষ কোথায় কেউই জানে না। অলোকেশ্বর রায়ের এমন কথা শুনে অশোক পুরো স্তম্ভিত হয়ে গেল। কি বলবে কিছু খুঁজে পাচ্ছে না। এদিকে অশোকের সমস্ত শরীর যেন ভয়ে জমে বরফ হয়ে যাচ্ছিল। এরপর ভয় কাটিয়ে যেই না অশোক তার কাকাকে কিছু বলতে যাবে, তখনই অশোক যে ভয়াবহ দৃশ্যের মুখোমুখি হলো তা হয়তো কখনো দুঃস্বপ্নেও সে ভাবতে পারেনি। অশোক দেখল একটু আগেই যে কাকা তাকে সতর্ক বার্তা দিচ্ছিল, সে কাকাই এক বীভৎস রূপ ধারণ করে অশোকের দিকে এগিয়ে আসছে। আব্বু, শিশি দিবা? শিশি দিবা? অশোক দেখল তার কাকার আগুনে পোড়া বীভৎস জ্বলছে যাওয়া মুখ আর কঙ্কাল সদৃশ্য চেহারা নিয়ে হামাগুড়ি দিয়ে তার দিকে এগিয়ে আসছে। এমন একটা ভয়াবহ দৃশ্য দেখে অশোকের পা যেন মাটিতেই আটকে গেল।
সে শত চেষ্টার পরেও সেখান থেকে এক কদমও নড়তে সক্ষম হলো না। এমনকি সাহায্য চাওয়ার জন্যও সে কাউকে ডাকতে পারছিল না, কারণ তার মুখ থেকে তখন কোনো আওয়াজই বের হচ্ছিল না। এদিকে তার কাকা যখন তার খুব কাছাকাছি চলে এসেছে, ততক্ষণে অশোকের হাতে থাকা ফোনের ফ্ল্যাশ লাইটটা বন্ধ হয়ে গেল। তৎক্ষণাৎ একটা হাত এসে অশোকের গলা চেপে ধরল। অশোক প্রাণপণে চেষ্টা করতে লাগলো সেই হাতটা থেকে নিস্তার পেতে। অবশেষে কোনো মতে অশোক নিজেকে সেই হাতটা থেকে ছাড়িয়ে নিয়ে এক ছুটে সে রুমের দরজা খুলল। দরজা খুলে 2 কদম এগিয়ে যেতেই হঠাৎ হোঁচট খেয়ে ফ্লোরে পড়ে গেল অশোক। ব্যাস, তারপর আর কিছুই মনে নেই অশোকের। এরপর সবটাই যেন অন্ধকার। পরের পর্বগুলো পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আল্লাহ হাফেজ।